ফাইয়াজের পরিবার থেকে তার বাবাকে, যে ফারহান ফাইয়াজ পুরো বাংলাদেশকে কাঁদিয়ে চলে গিয়েছিল এবং এই ঘটনাটি স্বৈরাচারের ভিত্তি নাড়িয়ে দিয়েছিল, আসছেন শহীদ ফারহান ফাইয়াজের বাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে জুলাই গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পরবর্তীতে সেটা ছাত্র এবং জনতার অভ্যুত্থান নামে পরিচিতি প্রকাশ করেছে, বা ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার এদেশ থেকে পালাতে বাধ্য হয়। তো আমি অত্যন্ত ভারাক্রান্ত মনে বলতে চাচ্ছি বা বলতে হচ্ছে, আমার একমাত্র ছেলে মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়া, ফারহান ফাইয়াজ, সে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ বিজ্ঞান বিভাগের অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। তার স্বপ্ন ছিল সে দেশের জন্য কিছু করবে। এই তো সে 2025-এর এইচএসসি ক্যান্ডিডেট ছিল। আর এক বছর পরে এসএসসি পরীক্ষা কমপ্লিট করে সে হায়ার এডুকেশনের জন্য ইউকেতে যাবে। ওখান থেকে সে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশে এসে গবেষণামূলক কিছু করবে। তার ইচ্ছা ছিল সায়েন্টিস্ট হবে, পদার্থবিজ্ঞানী হবে। আসলে সেই ফ্যাসিস্ট সরকার, আপনারা সবাই জানেন, নিরাপদ নিরস্ত্র ছাত্রদের উপরে তার সেই রাষ্ট্র নামক যে যন্ত্রটি, পুলিশ বাহিনী তথা আওয়ামী সন্ত্রাসী বাহিনী, নির্বিচারে বাচ্চাদের উপরে কিভাবে গুলি চালাতে পারে। আজকে যে আলোচনার মূল বিষয় গণহত্যা, গুম ও ভয়ের সংস্কৃতি। গুম বা ভয়ের সংস্কৃতি সম্পর্কে আমরা অনেক ভাইটাল আলোচনা শুনেছি। আর গণহত্যা, জুলাই আন্দোলনে যে গণহত্যা চালিয়েছে ফ্যাসিস্ট সরকার, এই ধরনের গণহত্যা আমরা অতীতে কখনো দেখিনি। আমার জন্ম 1971-এ, তখন তো যুদ্ধ মাত্র শুরু হয়, তখন তো আমি শিশু, আমি তো দেখিনি, কিছু জানি না, বুঝিও না। তো আমার এই লাইফে আমি যা দেখলাম, আমি সেদিন 18 জুলাইয়ের বর্ণনা প্রসঙ্গে বলতে পারি, ইতিহাসের পাতায় এমন বর্বরিচিত গণহত্যা আমার মনে হয় আর কোথাও আছে কিনা আমার জানা নেই। আমার লাইফে আমি আর কখনো দেখিনি, বা আপনারা যারা উপস্থিত আছেন তারা দেখেছেন কিনা আমি জানি না। সেদিন এই ফ্যাসিস্ট সরকারের যারা আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, আমাদের বাক শক্তি কেড়ে নিয়েছিল, যারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষকে, সাধারণ জনগণকে নাভিশ্বাস করে ফেলেছিল, তাদের সেই ফ্যাসিস্ট সরকার যেভাবে বৈষম্য করেছিল, লুটেরাদের যেভাবে সাহায্য করেছিল এই দেশ থেকে টাকা লুট করে নিয়ে যাওয়ার জন্য, ব্যাংকগুলোকে কিভাবে দেউলিয়া করে ফেলেছিল, সেই অবস্থা থেকে পরিত্রাণের জন্য ছাত্ররা প্রথমে তাদের বৈষম্য বিরোধী কোটা আন্দোলনটা নিয়ে নেমেছিল। পরবর্তীতে কিন্তু সেটা আর বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, কারণ 16 জুলাই আপনারা জানেন 1 জুলাই থেকে আন্দোলনটা শুরু হয়েছিল, বাট 16 জুলাই প্রথমে কিন্তু এই আন্দোলনে শহীদ হয় আবু সাঈদ রংপুরে। ওই দিন সম্ভবত সারা দেশে 4 জন শহীদ হয়েছিল আমার জানা মতে। তারপরে 17 জুলাই আশুরার বন্ধ ছিল, ওই দিন কোনো প্রটেস্ট ছিল না, ওই দিন কেউ আন্দোলনে আসেনি। আমার ছেলে ওই দিন বাসায় সারাদিন মানে পড়াশোনা প্লাস রেস্ট ওইভাবেই ছিল। আর ওর তখন এক্সাম চলতেছিল, মানে ইয়ার ফাইনাল চলতেছিল, ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে তার ইয়ার ফাইনাল এক্সাম চলতেছিল। 4টা পরীক্ষা হয়েছিল। তারপরে সে 18 জুলাই আমি সকালে যখন অফিসে যাই, আমার অফিস বাসা খুব নিকটেই, আমি 10টার সময় বাসা থেকে বের হওয়ার সময় সে ঘুমাচ্ছিল ওর রুমে। তা আমি তখন ইচ্ছা করি ওকে ডাকিনি যে রাতে পড়াশোনা করেছি, একটু ঘুমা। তা আমি
চলে যাওয়ার সময়, বা আমি চলে যাই একটু পরেই আর কি, ওর আম্মু বললো যে ওর এক ফ্রেন্ড একটা ফোন দিয়েছে, ফোনটা পেয়ে সে উঠলো। ওঠার পরে সে ফ্রেশ হয়ে নাস্তা টাস্তা সেরে তড়িঘড়ি করে বের হয়ে গেলো কাঁধে ব্যাগ নিয়ে। তো ওর আম্মু ভাবছে যে বরাবরের মতো আজকে গুছিয়ে নিয়ে যাচ্ছে। বাট দুপুর 2:33 আমার কাছে একটা ফোন আসে ওর সহপাঠী, যে আঙ্কেল ফারহাদ তো 27 নম্বরে ইনজুর হয়েছে, আপনি তাড়াতাড়ি চলে আসেন। তখন আমি কি ধরনের ইনজুর জিজ্ঞেস করার সুযোগ পাইনি, আমি হতভম্ব হয়ে আমি তৈরি অফিস থেকে নিচে নামলাম। নিচে নেমে কি এক বিভৎস অবস্থা, পুরো রাস্তার মধ্যে দেখা যাচ্ছে মনে হয় যুদ্ধ একটা অবস্থা, পুলিশ বাহিনী, আর্মি বাহিনী, লাঠি সোটা, এবং জনগণের মধ্যে একটা আতঙ্ক, দৌড়াদৌড়ি এদিক সেদিক। তো আমি তখন কোনো রকমে আমার বাসায়, আমি হসপিটালে 27 নম্বরে যাব না কোথায় যাব, অন দ্য ওয়েতে আমার বাসা। আমি বাসায় এসে আমি আমার মেয়েকে, আমার ওয়াইফকে বললাম যে আমি তো হসপিটালে যাচ্ছি, দেখি কি অবস্থা, এই ফারহানের তো ইনসিডেন্ট হয়েছে শুনলাম। এর মধ্যে আমি বাসা থেকে আমি আর ওদেরকে নেওয়ার সাহস পেলাম না রাস্তার পজিশন দেখে। তখন আমি গাড়ি নিয়ে যে বের হবো তারও উপায় নেই, কারণ গাড়ি তো ওরা আগুন ধরিয়ে দিবে, যে অবস্থা দেখলাম। আমি কিছু দূর হেঁটে, কিছু রিক্সায়, এইভাবে দৌড়ে ছুটলাম। ছুটে আমি যাওয়ার মাঝখানে আমাকে বললো, আঙ্কেল ফারহানকে সাথে লালমাটিয়া সিটি হসপিটাল নেওয়া হয়েছে, আপনি ওখানে চলে আসেন। তো আমি যেতে যেতে শুনলাম যে আমি যে আর আমার ছেলেকে দেখতে পাইনি। ওর একদম বুকের মধ্যখানে ওকে টার্গেট করে গুলি করা হয়েছিল, আমার একমাত্র ছেলে, আমার কলিজা, আমার প্রাণ, আমার কলিজাটা ভেদ করে ওরা আমার ছেলেকে হত্যা করে। তো সেই দিন আমি যে অবস্থা দেখেছি ওই হসপিটালের চতুর্পাশে, আমি সন্ত্রাসী বাহিনীরা ওদেরকে কোনো ভালোভাবে ট্রিটমেন্টও দিতে দেয়নি। হসপিটালের কান্নার রোড বেড়ে যাচ্ছে, শত শত স্টুডেন্ট ওই হসপিটালে ইনজিওর হয়ে আসছে, কারো ছড়া গুলি, কেউ লাঠি সোটার আঘাতে, রক্তাক্ত, পুরো ভার, আকাশ পাতাল যেন সব ভারী হয়ে আছে ওখানে। কিছুক্ষণ পরে আবার দেখতে পাচ্ছি হসপিটালের চতুর্দিকে ওরা টিয়ার সেল, অগ্নিসংযোগ, আওয়ামী সন্ত্রাসী বাহিনীরা, ভীতির একটা অবস্থা, যেন কেউ এই প্রটেস্টে না আসে। এইভাবে তারা গণহত্যা চালিয়েছিল। আর সেই দিন আমার ছেলের গুলিবিদ্ধ যে নিথর দেহটা রিক্সা করে যখন নিয়ে যাচ্ছিল সহপাঠীরা, ওর এক আন্টি নাজিয়া খান ওই একটা স্ট্যাটাস দেয় ফেসবুকে যে দিস ইজ ফারহান ফায়াজ, হি ইজ জাস্ট ডেড নাও, উই ওয়ান্ট জাস্টিস। এই পোস্টটা এত দ্রুত ভাইরাল হয়েছিল যে মুহূর্তের মধ্যে প্রায় 2 লক্ষাধিক, রিক্সার ফুটেজটা এবং ওনার এই পোস্টটা 2 ঘন্টার ভিতরে প্রায় লক্ষাধিক শেয়ার হয়ে গেছিল, প্রায় 2 লক্ষাধিক মেবি। আর সেই ধারাবাহিকতায় তৎকালীন স্বৈরশাসক নেট বন্ধ করে দেয়। পুরো 10 দিন সারা বিশ্ব থেকে আমরা ইন্টারনেট বিচ্ছিন্ন ছিলাম, এবং তার এই আত্মত্যাগের কারণেই কিন্তু এই আন্দোলনটা বেগবান হয়, আন্দোলনের স্ফুলিঙ্গে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। ফ্যাসিস্ট সরকার পালাতে বাধ্য হয় শুধু আমি বলবো শহীদ ফারহানের জীবনের বিনিময়ে। তখনই এবং সেই কিন্তু ঢাকার প্রথম শহীদ। তার এই ত্যাগের পরবর্তীতে উত্তরার দিকে যখন সবাই দেখলো যে ফারহান ফায়াজ একটা ইনোসেন্ট 17 বছরের বাচ্চা, তার জীবন তারা কেড়ে নিয়েছে, তখন আন্দোলন বেগবান হয়। উত্তরের দিকে আন্দোলনটা আরো বেশি প্রকট আকার ধারণ করে। সেই সুবাদেই শহীদ মুগ্ধ, আপনারা সবাই জানেন, সন্ধ্যার দিকে তখন তারও জীবন প্রদীপ নিভে দেয় সেই ফ্যাসিস্টরা। আমি আসলে এই সমস্ত গুম বা গণহত্যা নিয়ে আমি যখনই কথা বলি, গত শনিবারে আমি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ পরিবারদের জন্য চেক প্রদানের জন্য চট্টগ্রামে গিয়েছিলাম। ওখানে জুলাই অভ্যুত্থান নিয়ে ওনারা একটা স্টোরি করেছে, যে স্টোরিতে
যেই জুলাই নিয়ে যে আন্দোলন নিয়ে যে ঘটনা প্রবাহগুলো তুলে ধরেছিল, ওই ঘটনাগুলো আমাদেরকে আসলে সত্যি খুব প্যারা দেয়, কাঁদায়। যতক্ষণ আমি ওইটা দেখেছি ততক্ষণ আমি কেঁদেছি। তো তারপরেও আমাদেরকে আসতে হবে, এই ধরনের প্রোগ্রামে যত অ্যাটেন্ড করব ততই এটা দেশ বিদেশ সবাই জানবে। ফ্যাসিস্ট সরকার দোসর বা ফ্যাসিস্ট সরকার যেন এরকম ফ্যাসিস্ট সরকার যেন আসতে না পারে, ইভেন এই ধরনের ফ্যাসিস্টবাদীরা যেন পুনরায় এই দেশে পুনরাবৃত্তি না হয়, তবেই আমি মনে করবো আমার ছেলে সহ হাজার হাজার শহীদের ত্যাগ সার্থক হবে। আমি আজকের এই মঞ্চ থেকে আহ্বান জানাবো যারা আছেন তাদের মাধ্যমে, মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন তাদের মাধ্যমে আমি একটাই কথা বলবো যে আমাদের ছেলেরা যারা জীবন দিয়েছে তাদের রক্ত যেন বৃথা না যায়, আর যেন কোনো ফেসিবাদী এই দেশে মাথাচাড়া না দিতে পারে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আঙ্কেলকে, যার কাছ থেকে আমরা সেই ফারহান ফাইয়াজের গল্পটা শুনলাম, যে আসলে স্বৈরাচারের ভিতটা নাড়িয়ে দিয়েছিল। এবারে আমরা আমন্ত্রণ জানাচ্ছি সামান্য কিছু আলোচনার জন্য ফারহান ফাইয়াজের মাকে। ঠিক আছে, তাহলে আমরা আমন্ত্রণ জানাচ্ছি ফারহানের বোনকে। প্লিজ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাইমা ইসলাম ফারিন, শহীদ ফারহান ফায়াজের ছোট বোন। আসলে আমি যদি কিছু বলতে চাই আমার ভাইকে নিয়ে, এখন যেই স্বৈরাচারের কারণে আমি আমার একমাত্র ভাইকে হারিয়েছি, আমার মা বাবা তাদের একমাত্র পুত্র সন্তানকে হারিয়েছে। আমি চাবো যে সেই স্বৈরাচার যেন বিচার হয়, সেই স্বৈরাচার যারা খুন করেছে, যেই আওয়ামী বাহিনীদের জন্য বাংলাদেশ পুরো একটা নরকের মধ্য দিয়ে এই 16 বছর ছিল। কত মানুষকে গুম করেছে, হত্যা করেছে এই আওয়ামী বাহিনীরা। আমি চাবো যে প্রত্যেকটা মানুষ যেন তাদের বিচার পায়, প্রত্যেক শহীদ যেন তাদের বিচার পায়, আমরা যেন বাংলাদেশে সুষ্ঠু বিচার পাই, আমি যেন আমার ভাই হত্যার বিচার পাই। এই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে, যাদের জুলাই বিপ্লবে যত মায়ের বুক খালি হয়েছে, যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সবাইকে, আমি চাবো যে সেই আওয়ামী বাহিনীদের যেন ঠিক সেভাবে, তার চেয়েও যেন খুব খারাপ ভাবে তাদেরকে যেন ফাঁসি দেওয়া হয়। জনসম্মুখের সামনে এনে যেন তাদেরকে ফাঁসি দেওয়া হয়। তাহলে আমি মনে করব যে প্রত্যেকটা শহীদের পরিবার এবং তার এই সকল শহীদের হত্যার বিচার পাবে। এবং এই শহীদরা যেই উদ্দেশ্যে শহীদ হয়েছে, তারা চেয়েছিল যে একটা সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে, যেখানে থাকবে না কোনো অশান্তি, যেখানে কোনো বৈষম্য থাকবে না। এই যে বৈষম্যহীন বাংলাদেশ, এটা যেন আমরা গড়ে তুলতে পারি, সেজন্য আমাদের মধ্যে ইউনাইটেড থাকতে হবে। আমরা যদি সবাই সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, আমি মনে করি যে তাহলে একটা সুন্দর বাংলাদেশ আমরা উপহার দিতে পারবো এবং সকল শহীদের আত্মত্যাগ সার্থক হবে। ধন্যবাদ সবাইকে।